পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক কাল, ইতিবাচক ফলের আশা অর্থ উপদেষ্টা। কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারব। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ হলে রপ্তানিতে পিছিয়ে পড়ার সংখ্যা ব্যবসায়ীদের, কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকরা এবার সুযোগ পাবে না, জানালেন সিএসি। আগ্রহ জানিয়ে ইইউ সহ বিভিন্ন সংস্থার চিঠি। ভিন্নতা থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ বিএনপি মহাসচিবের। নির্বাচন পেছাতে পরিকল্পিত মত তৈরির অভিযোগ রিজভীর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই লক্ষ্য, কুষ্টিয়ায় নাহিদ ইসলাম, আবরার ফাহাদের কবর জিয়ারত। এবং শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ফেনী শহরে হাঁটু পানি, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া যুদ্ধি। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক। বাংলাদেশের পাশাপাশি আরও ১৩টি দেশকে এ চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসারের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান, যা আগস্টের শুরু থেকে কার্যকর করা হবে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে, যা খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। আবার এর বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। গেল এপ্রিলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন এটি কার্যকরের আগে ডোনাল্ড ট্রাম্পকে সময় চেয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন ৩ মাস অতিরিক্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৪টি দেশে শুল্ক বৃদ্ধির চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের উপর ২৫ থেকে ৪০% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি পণ্যের শুল্ক হার নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ। ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হবে এমন আশা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স ভ্যাট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য ৩৫% শুল্ক আরোপ হলে রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে মনে করছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এজন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের
কথাও জানান তিনি। এদিকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ভিয়েতনামের মতো যুক্তরাষ্ট্রের জন্য শূন্য শুল্কের কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। গেল এপ্রিলে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন ৩৭% শুল্ক আরোপ করে ট্রাম্প, যা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পকে চিঠি লিখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জবাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্য ৩ মাসের জন্য নতুন শুল্ক হার স্থগিত করেছিল ট্রাম্প। কিন্তু ৭ জুলাই ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফিরতি চিঠি পাঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে ৯ জুলাই আবারও আলোচনায় বসতে যাচ্ছে ঢাকা। এ ব্যাপারে বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এই শুল্ক হার আরও কমাতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করলে আশাব্যঞ্জক ফল পাওয়া যাবে বলেও জানান তিনি। দেখেন, ৩৫% শুল্ক যদি থাকে ইউএস গুডসের উপরে, সেটা হবে বিপর্যয়কর আমাদের জন্য। কারণ হচ্ছে আমাদের টোটাল এক্সপোর্টের 20% আমরা ইউএসএতে করি। সেটার ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগিতার সক্ষমতা সেটা কমে আসবে। কারণ আমাদের কম্পিটিটিভ কান্ট্রির চেয়ে আমাদের যদি ট্যারিফের পরিমাণ 10 থেকে 15% পার্থক্য থাকে, সেইটা হলো অ্যাডজাস্ট করা খুব একদম অসম্ভব বিষয়। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত, তাইলে একটা ভালো বা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। এদিকে বাণিজ্য কৌশল হিসেবে ভিয়েতনামের মতো বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমিয়ে সমঝোতায় আসার পরামর্শ দেন অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হক। পাল্টা শুল্ক নীতির যে নেগোসিয়েশনের বিষয়টা যদি আমরা সফল না হয়, তাহলে কি বাংলাদেশের অর্থনীতি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক পিছিয়ে পড়বে এবং প্রতিদ্বন্দ্বী দেশ থেকে অনেক পিছিয়ে পড়বে। কারণ বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, লাওস বলেন, তারা যদি সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক নীতির বিষয়ে যদি আপনার আলোচনা করে ফলপ্রসূ রেজাল্ট পায়, ফলাফল পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য আপনার ট্রাম্প প্রশাসনের আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। ভবিষ্যতে এই ধরনের সংকট মোকাবিলায় রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিশ্বজুড়ে নতুন বাজার খোঁজার পরামর্শ দেন তিনি। টিকে থাকতে পারবে না। সুতরাং মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। জানান, আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়ে ইইউ সহ অনেক বিদেশি পর্যবেক্ষক চিঠি দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি রক্ষায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলেও জানান সিইসি। শিউলি রায়ের রিপোর্ট। মঙ্গলবার নির্বাচন ভবনে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এই সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতির পাশাপাশি ব্যালট প্রকল্পের কানাডার সহযোগিতা নিয়ে আলোচনা হয়। জানিয়েছে আমাদের প্রস্তুতির বিষয়টা। প্রশ্নের জবাবে সিইসি জানান, বিগত ৩ নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যটকদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। পরে রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত ফল উৎসবে অংশ নেন সিএসি সহ 4 নির্বাচন কমিশনার। এই সময় সিএসি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত সবার ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের বিকল্প নেই। ভোটের সাথে সম্পৃক্ত যারা থাকবেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতি, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি, এখন কেন পারবো না? এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
ভিন্ন মত থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতিতে তরুণদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ভবিষ্যৎ বাংলাদেশকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আর পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ অফিসার, একজন প্রশাসনিক কর্মকর্তা, তার অভিযোগ, শেখ হাসিনার মতো নানা বয়ান তৈরি করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে, যেটার আমরা ঘোর বিরোধী। আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে, তারা সেটি রাখছে না। এদিকে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় কি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। গণমাধ্যমের উপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি ওঠে অনুষ্ঠানে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে, এমনটাই জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, শহীদদের দেখানো বাংলাদেশপন্থী রাজনীতি করবে এনসিপি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় জুলাই পদযাত্রা পরবর্তী পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। নাহিদ হাসান তিতাসের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের খোঁজ খবর নেন কেন্দ্রীয় নেতারা। পরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই পদযাত্রা। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণই এনসিপির লক্ষ্য। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। এনসিপি নেতারা বলেন, অল্প সময়ের মধ্যে এনসিপি সাধারণ মানুষের যে সাড়া পেয়েছে তা অন্য কোনো দল পায়নি। জনসমর্থন নিয়ে সরকার গঠনের আশাবাদও জানান তারা। সামনের বাংলাদেশকে আমরা সংস্কার এবং বিচারের আঙ্গিকে বিনির্মাণ করতে চাই। ওনারা কিন্তু আমাদের সেই স্বপ্নটা দেখতে এখানে এসেছে। এক বছরে আমাদের পাওনা এটাই যে মানুষজন ধীরে ধীরে রাজনৈতিক হয়ে উঠছে, সচেতন হয়ে উঠছে। পরে বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া বড়বাজার থেকে 5 রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভা করেন নেতাকর্মীরা। তারা বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ, দখলদার ও আধিপত্যবাদের স্থান হবে না। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই। আমরা সকল দুর্নীতিবাজ এস্টাবলিশমেন্টকে উপরে ফেলে দিয়ে এসেছি বর্ডারের ওই পাশে। এখন হাসিনা কোথায়? আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা, নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করব। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরে পদযাত্রা ও পথসভা করে এনসিপি। নেতারা বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে তারা জনগণকে গোলাম বানিয়ে রাখে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন এনসিপি মানবে না বলেও জানান তারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষার শুরুতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে 150 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। হুমকিতে রয়েছে আশেপাশের রাস্তাঘাট ও
শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান, তবুও থামেনি সে। ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুঁড়ি, চোখে শুধু বাঁচার আকুতি। প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল, তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত। অনেক জায়গা ভাঙতেছে, আমরা বিপদে আছি, আঙ্গ বাঁচান। পদ্মার ভাঙনে শুধু মিজান নয়, আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত 600 পরিবার। নদী ভাঙনে মাত্র 1 ঘন্টায় ভেঙে পড়েছে 150 মিটার বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয় 50টি ঘর ও 9টি দোকান। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়। প্রথমে তলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লজঘাটের সিঁড়ি ছিল, সেটাও চলে যায়। 2টা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি। জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হাটে একটা সারের দোকান একবারে অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়গুলো, তারপরে আমাদের জায়গাগুলি ভাঙতেছে, আমরা তো যাবো। পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে। ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী। তিনি জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতিটা আসলে আমাদের নজরদারির মধ্যে আছে এবং বেশ কিছু পরিবার আসলে হচ্ছে যে তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরিয়ে নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই সতর্ক ছিল। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের। চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে পানিতে নিমজ্জিত ফেনী শহর। 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 406 মিলিমিটার। শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, মাছের ঘের ও পুকুর। এছাড়া উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্য ও চিত্রে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। টানা বৃষ্টিতে সড়ক যেন এখন নদী। এটি ফেনী শহরের চিত্র। জেলায় 24 ঘন্টায় 406 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শহর ঘুরে দেখা যায় টানা বৃষ্টিতে শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর পেট্রো বাংলো, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক জুড়ে থই থই পানিতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানি থাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। পানি ঢুকে পড়ায় সড়কের দুধারের দোকানপাটের মালামাল সহ ক্ষতি হয়েছে ব্যাপক। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাকায় বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে। পরিস্থিতি ভালো না। আমাদের প্রস্তুতি, আমাদের সাইডে আমাদের জিও ব্যাগ, বস্তা এবং জিও টিউব সব মজুদ আছে। স্থানীয় লোকজনের চেষ্টা করতেছে যাতে কোনো রকমের বাঁধ না ভাঙে। ফেনী পৌর প্রশাসক জানান, বৃষ্টির গতির সাথে ড্রেনেজের পানি সরার সক্ষমতা না থাকায় শহরে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা, এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় জেলায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে ডুবে আছে সবুজবাগ, নতুন বাজার, তিতাস মোড় সহ বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিতে সব ঘরদুয়ার বন্যায় ভরে গেছে।
আমরা খাদ্য খানাও খাইতে পারি না, অনেক পানি, এই জন্য আমি বাসায় স্কুলে যেতে পারি না। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে 3 মাত্রার সতর্ক সংকেত দেয়া হয়েছে। মাছ ধরা ট্রলারসমূহকেও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলচ্চিত্র অভিনেতা ডিপজল সহ 2 জনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা করেছে গার্মেন্টস কর্মী এক নারী। রাজধানীর গাবতলীর গরুর হাটে ডিপজলের সাথে দেখা করতে গেলে তার সহকারীকে দিয়ে হাত পা বেঁধে মারধর করে ভুক্তভোগী নারীর শরীরে অ্যাসিডে ঢেলে দেয় তারা। ওই নারীর অভিযোগ, ডিপজল ক্ষুব্ধ হয়েই এই কাজ করেছেন। মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তন্দ্রা তারুণ্যকে সাথে নিয়ে জানাচ্ছেন নাহিদ ইসলাম। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের 2 জুন চলচ্চিত্রের পর্দার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল বাস্তবেও ঘটালেন ভিলেনের এক দৃষ্টান্ত। তার সাথে দেখা করতে গেলে গার্মেন্টস কর্মী এক নারীকে হাত পা বেঁধে মারধর করেন তার সহযোগীরা। এরপর গ্যালন ভর্তি অ্যাসিড এনে ঢেলে দেন ওই নারীর শরীরে। দীর্ঘ 7 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ফিরে এসে দারুসালাম থানায় মামলা করতে যান ওই নারী। তবে থানায় পুলিশ মামলা না নেয় অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজল ও তার সহকারী ফয়সালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। আমার তলপেট লাথি দিছে, আমার সিলি ভাই দিয়েছে, হেরবারে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতাছে অনেকটা গ্যালান আছে ছোট, এই গ্যালানটা নিয়ে আনি ওর জন্মের একটা শিক্ষা দিয়ে দে। ভুক্তভোগীর আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অ্যাসিড অপরাধের 7 ও 5 ধারা আমরা মামলাটা করেছি এবং এটা যদি প্রমাণিত হয় তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা অপরাধ সে সংগঠিত করেছে। এদিকে থানা পুলিশ মামলা না নেয় অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোয়ার হোসেন ডিপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনো থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। ওই দিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে ন্যায় বিচারের দাবি জানান রাশিদা আক্তার। কেন ডিপজল ভাই আমার শরীরে অ্যাসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি 10-17 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। মামলার পর থেকে ভিকটিমকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।